বাংলাদেশের সীমান্ত নজরদারিতে এবার ভারতের বড়সড় পদক্ষেপ। সীমান্তের দুর্গম এলাকাগুলিতে যেখানে কাঁটাতারে বেড়া দেওয়া কঠিন, সেখানে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে কুমির ও বিষধর সাপের মতো প্রাণী ছাড়ার একটি বিতর্কিত পরিকল্পনা গ্রহণ করেছে ভারত। মূলত এসব দুর্গম এলাকায় অনুপ্রবেশকারীদের জন্য প্রাকৃতিক বাধা তৈরি করতেই এমন প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত অত্যন্ত দুর্গম ভূখণ্ডের মধ্যে দিয়ে গিয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ভারতের কেন্দ্র সরকার খতিয়ে দেখেছে এই বিস্তীর্ণ সীমান্তের কিছু অংশে কোনোভাবেই কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। গত 26শে মার্চ এক অভ্যন্তরীণ চিঠিতে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ পূর্ব ও উত্তর পূর্ব ফ্রন্টের সদর দফতরগুলিকে একটি নির্দেশ দেয়। এতে সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ নদীপথগুলিতে সরীসৃপ ছেড়ে দেওয়ার সম্ভাবত যাচাই করে দেখতে বলা হয়েছে। বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার ভারতের এমন পদক্ষেপ দেশটির মানবাধিকার কর্মী এবং বন্যপ্রাণী সংরক্ষণকারী উভয় পক্ষকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রশ্ন, সীমান্তের দুপাশে স্থানীয় জনগোষ্ঠী এবং এই অঞ্চলের বাস্তুসংস্থানের জন্য এমন পদক্ষেপের ঝুঁকি ঠিক কতটা? কেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনী হিংস্র বন্যপ্রাণী মোতায়েন করতে চায়? ভারত বাংলাদেশ সীমান্ত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, মেঘালয়, মিজোরামের কাছ দিয়ে গিয়েছে। এলাকাগুলি পাহাড়, নদী, উপত্যকা ঘেরা অত্যন্ত দুর্গম এক ভূখণ্ড। নয়াদিল্লি ইতিমধ্যেই প্রায় 3000 কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে, কিন্তু বাকি অংশগুলোয় জলাভূমি ও নদী রয়েছে। এসব জায়গায় সীমান্তের উভয় পাশে স্থানীয় মানুষ বসবাস করেন। সাম্প্রতিক এক চিঠিতে বিএসএফ তাদের ইউনিটগুলোকে নির্দেশ দিয়েছে যেন তারা নদীপথের ফাঁকা জায়গাগুলোয় সরীসৃপ ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা এই বিষয়ে কি ব্যবস্থা নিলেন তা যেন দ্রুত জানাতে হবে। নর্থ ইস্ট নিউজ নামের একটি আঞ্চলিক সংবাদ মাধ্যমে এটি প্রথম প্রকাশিত হয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের প্রতিবেদনে বিএসএফ এর কার্যক্রমের প্রশংসা করা হয়েছে। এতে বলা হয়েছে অত্যন্ত দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও বিএসএফ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। সংস্থাটি বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ দমনে সক্রিয় রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে নদী বা নিচু এলাকা, সীমান্তের খুব কাছে বসতি, জমি অধিগ্রহণ সংক্রান্ত ঝুলে থাকা মামলা এবং সীমান্তবাসীর প্রতিবাদের কারণে নির্দিষ্ট কিছু জায়গায় বেড়া দেওয়ার কাজ ধীর গতিতে চলছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের হিন্দুত্ববাদী সরকার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে অনধিভুক্ত অভিবাসীরা ভারতের জন্য হুমকি। তারা মনে করেন এতে ভারতের জনতান্ত্রিক কাঠামো বদলে যাচ্ছে। মানবাধিকার পর্যবেক্ষকদের মতে মোদী সরকার এই যুক্তি ব্যবহার করে দেশটির ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে পূর্ব উত্তর পূর্বাঞ্চলের বাঙালি মুসলিমদের হয়রানি করছে। 1947 সালে দেশভাগ বাংলা অঞ্চলকে দ্বিখণ্ডিত করলেও সীমান্তের দুপাশের মানুষের সাংস্কৃতিক ও জাতিগত শিকড় এখনো একই রয়ে গিয়েছে। বন্দুকের মুখে ভারতীয় মুসলিমদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগে বিএসএফ এর কর্মকর্তারা এর আগে বেশ কয়েকবার গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। ভারতে অনধিভুক্ত অভিবাসীর সংখ্যা কত তার কোনো সঠিক পরিসংখ্যানই নেই। এ মাসে নতুন আদমশুমারি শুরু হয়েছে। এর আগের হয়েছিল 2011 সালে। মানবাধিকার কর্মী হর্ষ মান্দার বলেন, অনধিভুক্ত অভিবাসীর সংখ্যা বাড়লেও ভারতের উচিত ছিল বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা বা বিচার বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ করা। তা না করে ভারত তাদের মোকাবিলায় বিচার বহির্ভূত পদ্ধতি বেছে নিয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আওয়ামী লীগ বিহীন। এরপরই দেখা যায় নির্বাচনের আগে বিএনপিকেও একঘরে করতে চেয়েছিল মোহাম্মদ ইউনূস, কিন্তু সেটা তিনি করতে পারেননি। শুধু তাই নয়, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। তবে হঠাৎ করেই বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি নাকি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। অনেকে এটাও বলছেন যে এটা হয়তো সাকিবকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনি ইউনূসের ঘনিষ্ঠ হন, তাহলে বড় কিছু দেওয়া হবে আপনাকে। অর্থাৎ শেখ হাসিনা এর মধ্যে ছিল, এমনই অনেকের দাবি। এমনকি এটাই তার পরিকল্পনা, এমনটি অনেকে বলার চেষ্টা করছেন। আসলে কি ঘটেছিল? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের গণমাধ্যম খবর করছে যে আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ সাকিব পাল্টে দেওয়ার অভ্যেস নেই, এমনটাই তিনি বলছেন। অনেকে বলছেন সাকিব আল হাসান স্পষ্ট বুঝে গিয়েছেন তিনি আর বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না, আর সেখানে দাঁড়িয়ে তিনি অনেক বেশি রাজনৈতিক বক্তব্য রাখছেন। এমনকি তিনি বলছেন, ভেবেছিলাম এবারে নির্বাচন করে দেখিয়ে দিই। একসময় দেশের ক্রিকেটার পোস্টার বয় সাকিব আল হাসান, কিন্তু বর্তমানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছেন না সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তার কারণটা অবশ্য সবারই জানা। 2024 সালের 7ই জানুয়ারি দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আর সেই নির্বাচনে ক্ষমতাহীন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে বিপুল ভোট পেয়ে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। তিনি বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মাগুরার মানুষের জন্য সারা জীবন আছে আমার। মাগুরার মানুষ আমাকে আর সুযোগ দেবেই, যতদিন সুযোগ না পাচ্ছে তারপরও যদি ভালো করতে পারি হয়তো আরও সুযোগ দেবে। আমার ধারণা একবার সুযোগ পেলে আমি যে কাজ করব তাতে আর বারবার করা লাগবে না। আবার শতভাগ বিশ্বাস রয়েছে ওখানে নির্বাচন করলেই আমি জিতব, মানুষ আমাকে ভোট দেবে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়। একসময় সাকিব আল হাসান বলেন, আমি তো এবারে নির্বাচনই করতে চেয়েছিলাম, ভেবেছিলাম নির্বাচন করেই ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দিই, পরে ভাবলাম আমাকে নির্বাচন করতে দেবে না। এছাড়াও দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না, না হলে নির্বাচন করে দেখিয়ে দিতাম। পাশাপাশি তিনি বলেন, যদি দেশের সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে তবে তিনি শীঘ্রই দেশে ফিরবেন। অনেকে বলছেন, তিনি যে দেশে ফিরে রাজনীতির কথা বলছেন তাতে কি শেখ হাসিনার সম্মতি ছিল? তার পরিকল্পনাতে কি সাকিব আল হাসান নির্বাচনে অংশগ্রহণ করতে যোগাযোগ করেছিলেন? অনেকে বলছেন, নির্বাচনের জন্য তিনি যোগাযোগ করতে পারলে কেন খেলার জন্য তিনি যোগাযোগ করলেন না? তবে কি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? যদিও সেটা পরে বোঝা যাবে। তবে এখন বিএনপি যেভাবে ক্ষমতায় এসেছে এবং মোহাম্মদ ইউনূসের ধারাবাহিকতা বজায় রাখছেন তারেক রহমান, তাতে অনেকেই বলছেন কখনোই কোনো ভোটেই সাকিব আল হাসানকে ফেরাবে না বিএনপি। তবে সব উত্তর একমাত্র সময় দেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করতে চলেছে বিজেপি। 207 আসন পেয়ে তৃণমূলকে ধরাশায়ী করল বঙ্গ বিজেপি। 15 বছর ধরে টানা জিতে আসা দল তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র 80টি আসন। সব মিলিয়ে এবারের মতো তৃণমূলকে বিদায় জানালো বাংলার জনগণ। এপার বাংলা তো হলো, এরপর ওপার বাংলা তো কি এর প্রভাব পড়বে? বাংলায় গেরুয়া ঝড়ে বাংলাদেশ ভারত সম্পর্কে বড় ধরনের বিপদ আসছে বলে অনেকে মন্তব্য করছেন, কিন্তু সেটা কিরকম? 4 মে বিজেপির বঙ্গজয়ের পর প্রবলভাবে উচ্ছ্বসিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে কি তারা কোনো আভাস পেয়েছে? তাদের কি কোনো সুবিধা হলো? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যথেষ্ট উচ্ছ্বসিত বঙ্গজয়, সেটা একেবারে স্পষ্ট। তিনি একটি পোস্টও করেছেন, তিনি লিখেছেন, পদ্ম ফুটল বাংলায়, অর্থাৎ বঙ্গ দখলে তৃপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব। তবে বিজেপির এই জয়ে আওয়ামী লীগের উচ্ছ্বাসের কারণ কি? শুধুই কি শেখ হাসিনা? আগে যখন শুভেন্দু অধিকারী বলেছিলেন শেখ হাসিনাকে সসম্মানে ফেরানো হবে বাংলাদেশে, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, সঠিক সময় স্যালুট দিয়ে হাসিনার প্রত্যাবর্তন ঘটবে পদ্মাপাড়ে। তখন থেকেই আলোচনা চলছে বাংলাতে বিজেপি এলে আওয়ামী লীগের জন্য বড় ঘটনা ঘটতে পারে। অনেকে বলছেন, শুভেন্দুর এই মন্তব্যেই বোঝা যায় আওয়ামী লীগের প্রতি বিজেপির সমর্থন। দীর্ঘদিন ধরে দিল্লির আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা, সেখানেও বৈঠক করছেন দলের নেতৃত্বের সঙ্গে, দিচ্ছেন দলীয় নির্দেশও। হাসিনাকে প্রত্যাপনের ব্যাপারে এখনো কিছুই বলেনি কেন্দ্রীয় সরকার। বাংলাদেশকে এ ব্যাপারে পুরোপুরি ধোঁয়াশায় রেখে দিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। কিন্তু এবার কি বঙ্গজয়ের সঙ্গে সঙ্গে হাসিনার প্রত্যাবর্তনের রাস্তা আরও মসৃণ হলো? বিজেপি পশ্চিমবঙ্গের দায়িত্ব নেওয়ার পরে হাসিনা কি ফিরবেন পদ্মাপাড়ে? সেই সঙ্গে দলে নিষেধাজ্ঞা কি তুলে নেওয়া হবে? এই ধরনের চিন্তা ভাবনায় ঘোরাফেরা করছে আওয়ামী লীগের অন্দরমহলে। যদি বাংলা দখলে বিজেপি ব্যর্থ হতো তাহলে শুভেন্দুর এই মন্তব্য কতখানি গুরুত্ব পেত সেটা নিয়েও প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। কিন্তু বাংলায় জয়ের পর হাসিনার বাংলাদেশে ফেরার রাস্তা যেন বিজেপিরই কিছুটা তৈরি করে দিল। এতদিন বিরোধী দলনেতা বলেছিলেন নানা রকম কথা, এবার হয়তো তিনি মুখ্যমন্ত্রিত্ব পাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কিছু ভাবতেই পারে শেখ হাসিনাকে নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনাকে ফেরাতে কতটা ভূমিকা রাখবে সেটা সময় বলবে। তবে আওয়ামী লীগ যে দ্রুত ফিরতে পারে বাংলাদেশে সেটার বলার অপেক্ষা রাখে না। এমনকি ওপার বাংলায় ভারত বিরোধিতা করলে যে তার যোগ্য জবাব পাবে বাংলাদেশের মৌলবাদী ইউনুসপন্থীরা, সেটা আরও বলার অপেক্ষা রাখে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।
বাংলাদেশকে কি নিজের বন্ধু বলে ভাবছে না ভারত, নাকি তাদের সঙ্গে একটু একটু করে দূরত্ব তৈরি করছে মোদী সরকার? না হলে কেন ভারতের সামরিক মহড়ার তালিকা থেকে বাদ পড়ে গেল বাংলাদেশ? সূত্র বলছে, প্রথমবারের মতো বন্ধুত্বপূর্ণ 11 প্রতিবেশী দেশের সঙ্গে প্রগতি নামে বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করেছে ভারতীয় সামরিক বাহিনী। তবে এই 11টি দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। একে ঘিরে রাজনৈতিক অস্থিরতা। আগামী 18 মে থেকে 31 মে পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মেঘালয় হবে এই যৌথ সামরিক মহড়া। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়ায় অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেসেলস, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ভুটান। ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালকের দফতর থেকে সমাজ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলা হয়েছে, এই মহড়া আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবে। ওখানে আরো বলা হয়েছে, আসন্ন মহড়ার কেন্দ্রবিন্দু হলো বিদ্রোহ দমন ও সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। এই দুই ইস্যু মোকাবিলায় যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা কূটনীতির উপর জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এটি প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষার সম্পৃক্ততার একটি অংশ, যার মূল লক্ষ্য হলো সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ অভিযানের সামর্থ্য গড়ে তোলা। এই মহড়া ভারতীয় সেনাবাহিনী প্রশিক্ষণের দ্বিপাক্ষিক থেকে বহু পক্ষের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের এক নামী সংবাদপত্র জানিয়েছে, মহড়ার পাশাপাশি এই আয়োজনের অন্যতম দুদিন ব্যাপী ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা তুলে ধরা হবে। সেই সঙ্গে এশিয়ান দেশগুলোর সঙ্গে বোঝাপড়া আরো জোরদার করা হবে। কিন্তু প্রশ্ন, কেন এই সামরিক মহড়ায় নেই বাংলাদেশ? কারণ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ভারত সম্পর্কে ভেতরে বন্ধুত্বপূর্ণ আবহ থাকলেও আস্থার সংকট দূর হয়নি। সীমান্ত হত্যা, তিস্তা চুক্তির অগ্রগতি না হওয়া, আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় অবস্থান নিয়ে বিতর্ক এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে ঢাকার ভারসাম্যপূর্ণ কূটনীতি সব মিলিয়ে দিল্লির হিসাব বদলাচ্ছে বলে মনে করা হচ্ছে। আরো গুরুত্বপূর্ণ, বাংলাদেশ সাম্প্রতিক সময় চীন, তুরস্ক এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা যোগাযোগ বাড়িয়েছে। বিশেষ করে সামরিক সরঞ্জাম সংগ্রহ, নিরাপত্তা সহযোগিতায় ঢাকার নতুন আগ্রহ কেন্দ্রীয় সরকারের কাছে অস্বস্তির কারণ হতে পারে। কিন্তু এসবের মধ্যেই ভারতের কাছে অস্বস্তি বাড়াচ্ছে আরো একটি পুরনো ভিডিও। তাতে বছরখানেক আগে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন একেবারে অন্য কথা। তিনি বলেন कि ये कौन सी सरकार है जो वहां पर है। अगर वो इंटरिम सरकार है तो क्या जो वो एक्शंस ले रहा है, क्या वो 4 या 5 साल के लिए हैं या 4 या 5 महीने के लिए हैं। तो उस चीज को मद्देनजर रखते हुए क्या हमें उसमें तुरंत रिएक्ट करने की जरूरत है या नहीं, ये हमें समझना चाहिए। सबसे बड़ी बात तो ये है। दूसरी बात ये है कि आज की तारीख पे तीनों सेनाओं ने अपने अपने चैनल्स पूरे खुले रखे हुए हैं। भारतीय सेना ने तो मल्टीपल चैनल्स ऑफ कम्युनिकेशन खुले रखे हुए हैं। जो उनके वहां पे चीफ हैं, उनके से मेरी रेगुलर बात होती रहती है। उसी प्रकार से हमारे बाकी चैनल से भी हमें एक दूसरे से बातचीत होती रहती है। आपको ये भी याद होगा कि हमने एक डेलीगेशन भी वहां भेजा था, जिसने वहां पे सबसे जाके मुलाकात की थी। उसी प्रकार से चीफ ऑफ नेवल स्टाफ ने बात की है, उसी प्रकार से चीफ ऑफ एयर स्टाफ ने बात की है। इरादा यह है कि किसी प्रकार का कोई मिसकम्युनिकेशन या मिसअंडरस्टैंडिंग ना हो। तो मैं आपको यही भरोसा दिलाना चाहता हूं कि आज की तारीख पे जो भी वो कार्रवाई कर रहे हैं, तीनों सेनाओं जो कार्रवाई कर रही हैं, वो किसी भारत के किसी प्रकार के खिलाफ की कार्रवाई नहीं है। जहां तक कैपेबिलिटी डेवलपमेंट की आप बात करें तो कैपेबिलिटी डेवलपमेंट एक चीज है जो चलती रहती है पूरे वक्त। ভারতের সাংবাদিকদের প্রশ্নে জেনারেল দ্বিবেদী আরো বলেন, বাংলাদেশের সেনা প্রধান সম্প্রতি যে মন্তব্য করেছেন তা আমরা তুলে ধরতে চাই। তিনি বলেন, আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরো জানান, আগে যে মহড়া হতো সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে তখন এই যৌথ মহড়া চালানো হবে। এখানেই প্রশ্ন, 1 বছর আগে যখন সেনাপ্রধান বললেন তখন তার গলায় ছিল না এই বিরোধিতার কথা, কিন্তু এই 1 বছরে কি হলো যে পড়শি দেশকে তালিকা থেকে বাদ দিয়ে দিল ভারত? বিজেপির বাংলা জয়ের জের রাতের ঘুম কি উড়ে গিয়েছে বাংলাদেশের? নয়তো এনসিপির স্বতন্ত্র সদস্য কেন এমন মন্তব্য করতে যাবেন? তিনি নাকি এক্সিট পোলের সমীক্ষা দেখিয়ে মন্তব্য করেছিলেন। তাই যদি হয় তাহলে এমন কি অবস্থা তার? ভয়ে কি তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন? ওই সংসদের নাম আক্তার হোসেন। যিনি সাংসদ আক্তার হোসেন বাংলাদেশের সংসদে বলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি দখল করলে অনুপ্রবেশ বন্ধ করবে এবং বাংলাদেশে মুসলমানদের তাড়িয়ে দেবে। আমরা এমন একটা রিজিয়নে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান,
যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। এই কারণে আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি, আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের একাধিক নেতা বা দলের কাছে এখন এটাই মাথা ব্যথার কারণ। প্রথমত বিজেপির হিন্দুত্ববাদী ভাবধারা, যার ফলে সীমান্ত এলাকায় বিজেপি আরও কড়াকড়ি আনবে। অন্যদিকে রাতে অনুপ্রবেশ বা সীমান্ত এলাকায় চোরা পথে পারাপারও বন্ধ হবে। প্রায়শই দেখা যায় গরু চড়ানোর নাম বা অন্য অজুহাতে দালালদের সঙ্গে ওপার থেকে এপার বাংলায় আসে বহু অনুপ্রবেশকারী। তারপর তারা এখানেই থেকে বিভিন্ন কুকীর্তি চালায়। বাংলায় সম্প্রতি এসআইআর এর সময় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যারা ভুয়ো আধার বা ভোটার কার্ড বানিয়ে ভারতে থাকছিলেন। ফলে বিজেপি সরকার এইসব অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জোরদার পদক্ষেপ যে করবে এটা স্বাভাবিক। বন্ধ হবে সীমান্ত এলাকায় সন্ত্রাস। বাংলার হাল ধরলে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিদের ব্যবহার করতে পারে। ইডি, সিবিআই এর মতো এজেন্সিগুলো যেখানে বাংলার বিরোধী নেতৃত্বদের বিভিন্ন দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করবে। বঙ্গে বিজেপি একাধিক বদল আনবে, আর এটা স্বাভাবিক। সঙ্গে বাংলার রাজনীতিও মোড় নেবে সম্পূর্ণ অন্যদিকে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূলকে বিরোধিতার রাস্তাতেই হাঁটতে হবে। তবে দীর্ঘদিনের বিরোধিতায় মাটি শক্ত করেছিল তৃণমূল কংগ্রেস, সেটা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। বঙ্গে বিজেপি সরকার গড়ার পরে সীমান্তে অনুপ্রবেশ ইস্যু যে আরও কড়াকড়ি হবে তা এক কথায় স্পষ্ট। ভোটার তালিকায় স্বচ্ছ ভোটারদের রাখতে এসআইআর লাগু করে নির্বাচন কমিশন এবং বাদ পড়ে কয়েক লক্ষ ভোটারের নাম। তৃণমূল সরকার এসআইআর এর বিরোধিতায় যায়, কিন্তু তাতে কাজ হয়নি। ক্ষমতায় এসে বাংলা অসমের একাধিক সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়াবে বিজেপি সরকার। হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। ভোটের আগে বাংলায় এসে মাটি কামড়ে পড়েছিল মোদি সারা। কিন্তু এসবের মধ্যে উঠে আসছে আরও একটি খবর। ওই চাঞ্চল্যকর খবর হলো যে শেখ হাসিনাকে খুনের ছক কষা হচ্ছে, আর এই কাজ করতে তুরস্ক সাহায্য করছে। আপাতত হাসিনা ভারতে রয়েছেন। সূত্রের খবর, বাংলাদেশ সেনাবাহিনীর এক বহিষ্কৃত ব্যক্তিকে এই কাজে নিযুক্ত করা হয়েছে, আর ওই ব্যক্তির বিরুদ্ধে আগেও সাইবার অপরাধের মতো দুর্নীতির অভিযোগও রয়েছে। আর ওই ব্যক্তির নাম মোহাম্মদ জুবাইর জি। ভারতে তিনি অবৈধভাবে বাস করছেন বলে সূত্রে খবর। তিনি হাসিনার প্রোটোকল অফিসার বলে দাবি করেছেন, কিন্তু এর সবটাই ভাওতা। আপাতত ওই ব্যক্তিকে খোঁজার কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্ধান মেলেনি বলে সূত্রে খবর। কেন ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না, এখানে গাফিলতি কার, এই প্রশ্নই এখন জোরালোভাবে উঠছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।